পাবে, জানো জানো দুদিনে ভুলে যাবে। একই বেদনা, একই সাধনা, হারানো দিন, হারানো মন, হারানো সব কিছু আবার ফিরে পেতে হবে। নতুনের ডাক শোনা যায় ওই, আগামীর দিগন্ত খুলে যাবে সব ফেলে আয় আয় আয়। পুরানো দিন, পুরানো মন, পুরানো সব কিছু পিছনে ফেলে আয় ছুটে চলে। নতুনের ডাক শোনা যায় ওই, আগামীর দিগন্ত খুলে যাবে সব ফেলে আয় আয় আয়। পুরানো দিন, পুরানো মন, পুরানো দিন। আকাশে আসে দুরন্ত দুরন্ত ঝড়, পিছনে ফেলে, ঘুমন্ত ঘুমন্ত ঘর, আকাশে আসে দুরন্ত দুরন্ত ঝড়, পিছনে ফেলে। ঘুমন্ত ঘুমন্ত ঘর। যেতে যে হবে, পেতে যে হবে, সোনালি দিন, সোনালি মন, সোনালি সব কিছু নতুন করে গড়তে যে হবে। নতুনের ডাক শোনা যায় ওই, আগামীর দিগন্ত খুলে যাবে সব ফেলে আয় আয় আয়। পুরানো দিন, পুরানো মন, পুরানো সব কিছু পিছনে ফেলে আয় ছুটে চলে। নতুনের ডাক শোনা যায় ওই, আগামীর দিগন্ত খুলে যাবে সব ফেলে আয় আয় আয়। পুরানো দিন, পুরানো মন, পুরানো দিন। পুরনো সব কিছু ফেলে নতুনের ডাকে সাড়া দিয়ে উনি বললেন কি, নতুন দিগন্ত খুলে যাবে। এই যে নতুন দিগন্ত খুলে যাওয়ার মধ্যে, কথাগুলোর মধ্যে একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করা যায় যে পুরনো হচ্ছে না এই গানগুলো। ওনার সৃষ্টি কখনো পুরনো হয় না, চির নতুন থেকে যান, কারণ নতুন নতুন দিগন্ত তো খুলে গেছে। একদম। গানের কথার মধ্যে দিয়েই সেটা বলে গেছে। ওয়েস্টার্ন ক্লাসিক্যালের সঙ্গে ভারতীয় মার্গ সঙ্গীত এবং লোকসঙ্গীতের একটা অদ্ভুত মিশ্রণ। আধুনিক বাংলা গানের জনক বলি রবীন্দ্রনাথ ঠাকুরকে, তাহলে তার সাধক পুত্র এবং জ্যেষ্ঠ সাধক পুত্র বলাটাই বোধহয় ঠিক হবে, সলিল চৌধুরী। রবীন্দ্রনাথ ঠাকুর যে গান সৃষ্টি করেছিলেন, বিশ্বসঙ্গীত থেকে তার গানের মধ্যে যে জায়গাটা আলাদা এবং একটা হচ্ছে কম্পোজড মিউজিক, একটা ধারা, স্ট্রাকচারটা পুরো তৈরি আছে, কিন্তু তিনি তার নিজের গানে অর্কেস্ট্রেশন করে যাননি। সলিল চৌধুরীর গান যখন এলো, তার সঙ্গে যুক্ত হলো অর্কেস্ট্রেশন, এবং এই অর্কেস্ট্রেশন করতে গিয়ে আপনি যে কথাটা এক্ষুনি বললেন যে পাশ্চাত্য সঙ্গীত, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত, লোকসঙ্গীত, তার যে মিশ্রণের ফলে একটা নতুন মৌলিক ধারা, নতুন মৌলিক চেতনা, এবং অবশ্যই মানুষের গান, মানুষের অনুভূতির গান, যেমন জাগরণের গান, উদ্দীপনার গান, প্রেমের গান, ভালোবাসার গান, এই সব কিছু উঠে এলো। কিন্তু সেই নতুন ধারার মধ্যে দিয়ে গান শুনলেই চিনতে পারা যায় যে এই সুর নিঃসন্দেহে সলিল মানে তুমি বলতে চাইছো যে রবীন্দ্রনাথের এই মিশ্রণটা ছিল শুধু তার গানের মধ্যে, এক্স্যাক্টলি, যন্ত্রের অনুষঙ্গের মধ্যেও সেটাকে নিয়ে আসা, এটা সলিল চৌধুরীর দান, একদম, মানে তার একদম। জ্যেষ্ঠ পুত্রের দান। একদম। শুধু তাই না, আমার মনে হয় যে একটা যে মিউজিক পিস উনি তৈরি করতেন গানের মধ্যে, প্রথমে যে শুরুতে প্রিলিউড, পরে যে ইন্টারলিউড, এই যে একটা যে কম্পোজড পিস, সেগুলি একটা গান হয়ে ওঠে আলাদা করে গান। ভীষণ দামি কথা এটা, একদম। একটা গান আমার ভীষণ পছন্দের, এই গানটি লতা মঙ্গেশকর রেকর্ড করেছিলেন, সুবীর সেনও রেকর্ড করেছিলেন। এই গানটা চলবে আর অ্যারেঞ্জমেন্টটা যখন আসছে, দুটো অদ্ভুত একটা মেলবন্ধন। আমরা কাফি ঠাট পাচ্ছি, কিন্তু ওয়েস্টার্ন কম্বিনেশন পাচ্ছি, শিবরঞ্জনের আভাস আসছে, অসাধারণ একটা গান। ধরণীর পথে পথে ধুলি হয়ে রয়ে যাব, এই কামনা আর কিছু না। আগামীর পায়ে পায়ে আমিও পৌঁছে যাব,
সেই ঠিকানা, আর কিছু না। ধরণীর পথে পথে ধুলি হয়ে রয়ে যাব, এই কামনা, আর কিছু না। আগামীর পায়ে পায়ে আমিও পৌঁছে যাব, সেই ঠিকানা, আর কিছু না। কত গান, কত আশা, কত ছিল ভালোবাসা, মগন স্বপন। এ পথেরই দুই ধারে বীজেরই মতন তারে করেছি বপন। কত গান, কত আশা, কত ছিল ভালোবাসা, মগন স্বপন। এ পথেরই দুই ধারে বীজেরই মতন তারে করেছি বপন। পথিক যখন যাবে তরু শাখা পল্লবে, কিছু ছায়া হয়ে রবে মোরে বাসনা। ধরণীর পথে পথে ধুলি হয়ে রয়ে যাব, এই কামনা, আর কিছু না। আগামীর পায়ে পায়ে আমিও পৌঁছে যাব, সেই ঠিকানা, আর কিছু না। জনম জনম ধরে পতাকার মতো করে নিয়ে ইতিহাস, যেতে যেতে ক্রমে ক্রমে কখনো গিয়েছে থেমে, ভেঙে গেছে শ্বাস। জনম জনম ধরে পতাকার মতো করে নিয়ে ইতিহাস, যেতে যেতে ক্রমে ক্রমে কখনো গিয়েছে থেমে, ভেঙে গেছে শ্বাস। তুমি যদি কাল আসো নতুনের ভালোবাসো, আধারেতে জেলে নিও মোর সাধনা। ধরণীর পথে পথে ধুলি হয়ে রয়ে যাব, এই কামনা, আর কিছু না। আগামীর পায়ে পায়ে আমিও পৌঁছে যাব, সেই ঠিকানা, আর কিছু না। ধরণীর পথে পথে ধুলি হয়ে রয়ে যাব, এই কামনা, আর কিছু না। আচ্ছা, এই যে ওয়েস্টার্ন ক্লাসিক্সের বোধ তৈরি হয়েছিল কোন সময় বলে জানা আছে? ওনার বাবা তো চিকিৎসক ছিলেন, কিন্তু জ্ঞানেন্দ্রনাথ চৌধুরী, হ্যাঁ, এবং পরিবারের মধ্যে তো সাংগীতিক চর্চা ব্যাপারটা ছিল, এবং উনি বলছেন যে ওনার বাড়িতে সবথেকে আকর্ষণীয় জিনিস যেগুলো ছিল সেগুলো হচ্ছে কিন্তু ওয়েস্টার্ন মিউজিক অর্কেস্ট্রা এবং প্রচুর রেকর্ড ডিস্ক। উনি প্রচণ্ড পরিমাণে পাশ্চাত্য সঙ্গীতটা শুনেছেন
এবং একটা গল্প আছে যে ওই সাহেবের সাথে গন্ডগোল হয়ে ও বাবা শোনা যায় যে নাক এক ঘুষিতে দাঁত ভেঙে হ্যাঁ, দিয়েছিলেন, তারপর সেখান থেকে যখন চলে পালিয়ে এসেছিলেন, সবকিছু ফেলে পালিয়ে এসেছিলেন, কিন্তু একদম রেকর্ডগুলোকে নিয়ে এসেছি। কোদালিয়ায় যখন স্কুলে যেতেন, ক্লাস 9-10-এ পড়েন, তখন একটা সাধারণ মানুষের উপর অত্যাচার দেখে, তাদের কষ্ট দেখে স্কুল পর্যন্ত উনি তৈরি করেছিলেন নিজে, এবং সেটা দেখে ওই অঞ্চলের লোকেরা একটু ওর প্রতি দৃষ্টি পড়েছিল, এবং আইপিটিএর লোকেদেরও। এবং আইপিটিএ উনি যোগদান করেন, ওনাকে বোধহয় সজল রায়চৌধুরী নিয়ে গিয়ে আইপিটিএ জয়েন করায়, এবং সেখানে আইপিটিএর এটা আমাদের থেকেও অন্যান্যরা ভালো বলতে পারবেন যে আইপিটিএর। এবং এই সময়ে কিন্তু মানে যে নানান ধরনের গান বাজনা হচ্ছে, তার যে কাছের মানুষজন ছিলেন, তার মধ্যে আমাদের 3 জন বিশিষ্ট সুরকারের কথা ভীষণভাবে উঠে আসে। একটা হচ্ছেন প্রবীণ মজুমদার, আচ্ছা, একজন হচ্ছেন অনিল চট্টোপাধ্যায়, এবং আরেকজন হচ্ছে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। ভারতীয় দর্শনে তমসো মা জ্যোতির্গময়, এটি হচ্ছে আমাদের একটা বেদমন্ত্রের একটা কথা। তমসো মা জ্যোতির্গময়, অন্ধকার থেকে আলোতে চলো। আত্মমগ্ন, ধ্যান, গম্ভীর একটা প্রকাশ ছিল, যেটা আমাদের বৈদিক মন্ত্রেরই একটা সূত্র। আমার কাছে ওয়ালোর পথযাত্রী মনে হয়েছে সেই ধ্যানটা যেন একটা সংগ্রামে প্রকাশিত হয়েছে বলে। কেন এটা আপনি ভাবছেন? কারণ আমার প্রথম দর্শন যখন সলিল চৌধুরীকে, সেইটাই একটা খুব ইন্টারেস্টিং ঘটনা, এবং সেটাই আমার প্রথম প্রেম তার প্রতি। ও আলোর পথযাত্রী, এ যে রাত্রি, এখানে থেমো না। ও আলোর পথযাত্রী, এ যে রাত্রি, এখানে থেমো না। এ বালুর চরে আশার তরুণী তোমার যেন বেদনা। এ বালুর চরে আশার তরুণী তোমার যেন বেদনা। আমি শ্রান্ত যে, আমি রিক্ত যে, তব ছিন্ন পালে জয় পতাকা তুলে সূর্য তোরণ দাহানা। আলোর পথযাত্রী, এ যে রাত্রি, এখানে থেমো না। আহা বুক ভেঙে ভেঙে পথে ঢেলে শোনিত কণা। আহা বুক ভেঙে ভেঙে পথে ঢেলে শোনিত কণা। কত যুগ ধরে ধরে করেছে তারা সূর্য রচনা। আর কত দূর ওই মোহনা, এ যে কুয়াশা, এ যে ছলনা, এই বঞ্চনা দ্বীপ
পার হলেই পাবে জন সমুদ্রের ঠিকানা, আলোর পথ যাত্রী এ যে রাত্রি, এখানে থেমো না। আহ্বান শোনো আহ্বান, আসে মাঠঘাট বন পেরিয়ে, দুস্তর বাধা প্রস্তর এলে বন্যার মতো বেরিয়ে। আহ্বান শোনো আহ্বান, আসে মাঠঘাট বন পেরিয়ে, দুস্তর বাধা প্রস্তর এলে বন্যার মতো বেরিয়ে। যুব সঞ্চিত শক্তি দিয়েছে সারা, হিমগিরি শুনল কি সূর্যের ইশারা। যুগ সঞ্চিত শক্তি দিয়েছে সারা, হিমগিরি শুনল কি সূর্যের ইশারা। যাত্রা শুরু উচ্ছল, রোলে দুর্বার বেগে তটিনী, উত্তাল তালে উদ্দাম নাচে মুক্ত শত নটিনী। যাত্রা শুরু উচ্ছল, রোলে দুর্বার বেগে তটিনী, উত্তাল তালে উদ্দাম নাচে মুক্ত শত নটিনী। এ শুধু সত্য যে নবপ্রাণে জেগেছে, রণসাজে সেজেছে অধিকার অর্জনে। এই শুধু সত্য যে নবপ্রাণে জেগেছে, রণসাজে সেজেছে অধিকার অর্জনে। আহ্বান আহ্বান শোনো আহ্বান, আসে মাঠঘাট বন পেরিয়ে, দুস্তর বাধা প্রস্তর এলে বন্যার মতো বেরিয়ে। আহ্বান শোনো আহ্বান, আসে মাঠঘাট বন পেরিয়ে, দুস্তর বাধা প্রস্তর এলে বন্যার মতো বেরিয়ে। আহ্বান শোনো আহ্বান, আসে আহ্বান শোনো আহ্বান, আসে আহ্বান শোনো আহ্বান, আসে আহ্বান শোনো আহ্বান, আসে আহ্বান শোনো আহ্বান। এই গানটি সম্বন্ধে আপনার এই কি অ্যানালিসিস কি? গানটার শুরুটা কিংবা একটা ঝিম ধরা, একটা কিংবা একটা রেজোনেন্সটা গানে এমনই, রিফ্রেনটা এমনভাবে আসছে, একটা যাত্রা শুরু, জার্নি শুরু একটা হলো। জার্নি, একটা পায়ে পদক্ষেপ আস্তে আস্তে এগোচ্ছে, যেরকম চরণ মানুষের পা আস্তে আস্তে এগোয়, চরণটা এগোচ্ছে, সেইভাবে যেন গানটা যাত্রা শুরু হচ্ছে। তারপর কিছুটা গানটা বেশ প্রায় শেষের মুখে পৌঁছানোর পরে হঠাৎ কি একটা ক্লাইম্যাক্স মতো আহ্বান। এই যে আহ্বানটা যখন বলা হচ্ছে, প্রথমে গানটার মুডের সঙ্গে কোনো মিল নেই, অথচ পুরোটাই একসঙ্গে যখন পড়ছি তখন গানটা কোথায় চলে পৌঁছচ্ছে। আমরা তখন স্কুলে পড়ি, যে মাঠটায় খেলা করতাম সেই মাঠটা মাঝে মাঝে মিটিং হলে বন্ধ হয়ে যেত। ওটা রেল স্টেশন, ঢাকুরিয়া রেল স্টেশনের পাশে। তা একটা মিটিং হচ্ছে রেল ধর্মঘটের ওপরে। তারপরে আমরা এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, ফেন্সিংয়ের ওখানটাতে অনেক ভিড় টির হয়েছে। হঠাৎ একজন একটা ব্রাউন কোট পরে, একজন বেঁধে কাটো, একটু লংটা একটু ময়লা এলো, কিন্তু এলো যে ঢুকলো যেন একটা আগুনের গোলা, ঢুকেই ফাট করে কোটটা খুলে ফেললো, হারমোনিয়াম নিয়ে শুরু করলো, এখো এখো হিন্দু মুসলিম বাবু মজদুর এখো, লড়ক লেঙ্গে আজাদি ভাই রে, রেল মজুরের পেটে ভাত নেই রে। ওই আমার যে একটা জেগে উঠলো, সেখানে আমার পরবর্তীকালে ওয়ালো পথযাত্রী পেয়ে আমার মনে হয়েছে যে তমসমা জ্যোতির্গময়, তার যে একটা সংগ্রামী প্রকাশ, সেইটা যেন আমাদের সাধারণের কাছে তমসমা জ্যোতির্গময় এসে উপস্থিত হলো। সেই জন্যে তার সময় থেকে আজ পর্যন্ত আমি নিজে এবং জানি পরবর্তীকালেও আজকের সময়েও এসেও কিন্তু একটা স্লোগান, যে ও আলোর পথে যাত্রী, যে রাত্রি এখানে থেমো না, আহ্বান শোনো আহ্বান, আসে মাঠ ঘাট বন পেরিয়ে, দুস্তর ভাঙা প্রস্তর ঠেলে বন্যার মতো বেরিয়ে। ওই অসতমা সদ্গময় তমসমা জ্যোতির্গময়, তমসমা জ্যোতির্গময়ের যেন একটা লৌকিক
সংগ্রামী প্রকাশ এই গানটা চিরদিনের গান হয়ে থাকবে। যে কোনো সঙ্গীত শিল্পীরই একটা ব্যক্তি জীবন থাকে, যে ব্যক্তি জীবন তার সৃষ্টির ক্ষেত্রে, কর্মজীবনের ক্ষেত্রে ভীষণভাবে প্রাসঙ্গিক হয়ে পড়ে। আর সলিল চৌধুরীর মতো ব্যক্তিত্বের যদি আমরা ব্যক্তি জীবনের কথা ভাবি, তাহলে অবশ্যই সেই সম্পর্কে আমরা তার পরিবারের এমন কারোর কাছে জানতে চাইব। সেই দিক থেকে তাকিয়ে আমরা যদি অন্তরার কথা ভাবতে পারি। আমার বাবা সলিল চৌধুরী হচ্ছে আমার দুনিয়ার সেরা বাবা। এরকম বাবা আমি যেন প্রত্যেক জন্মে পাই। এত ভালো মানুষ ছিল বাবা, এত মিষ্টি, এত কিউট ছিল বাবা, যে রোজ বাবাকে খুব মিস করি। আর রোজ প্রত্যেকটা গান যখন গাই, সে ছোটোবেলার গান হোক, মার গানগুলো হোক, লতাদির গান হোক, হেমন্ত কাকার গানগুলো, যাই গান শুনি, আমার যেন বাবার সেই মিষ্টি হাসিটা মনে পড়ে। তারপর একই সময় যখন একটু দুঃখ পেত, কষ্ট পেত, তখন যেরকমভাবে বসে থাকতো একা একা, সেটাও মনে পড়ে, সব মনে পড়ে। কিন্তু বাবার কি কম্পোজিশন, কি লেখা! মানে এখন আমরা যখন রিহার্সাল করি গানগুলো, প্রত্যেকবার যেন নতুন নতুন কিছু খুঁজে পাই। তো ছোটোবেলায় যখন বাবার গানগুলো গেয়েছিলাম, আমার মনে আছে প্রথম রেকর্ডিং যখন মিনু ছবির, তখন তেরি গলিও মে হাম আয়ে, মান্না কাকার সাথে একটা ডুয়েট যেটা গেয়েছিলাম। তো গানটা গাইবার পরে বাবা আমায় কোলে তুলে নিয়েছিল। তো এই কোলে যে তুলে নিয়েছিল, এটা আমার একটা অভ্যেস হয়ে গেছিলো। তো প্রত্যেক রেকর্ডিংয়ের পরে বাবাকে বলতাম, বাবা কোলে নাও। বাবা একটা সময় যখন বড় হয়ে গেছি, বাবা বলছে, এখন কি আর পারি মা, তুই তো বড় হয়ে গেছিস। এইসবগুলো মনে পড়ে। তারপর যখন বাবা ডিসাইড করলো যে না, আমার একটু ক্লাসিক্যাল শেখানো দরকার, তখন কৃষ্ণচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের কাছে আমার বাবা ভর্তি করলেন। তো মাস্টারমশাইয়ের কাছে অনেক তালিম নিয়েছিলাম। তো এইরকম মাস্টারমশাইয়ের কাছে একটা বন্দিশ শিখেছিলাম দেশ রাগের ওপর। তো একদিন বসে যখন রেয়াজ করছি, বাবা বললো, বাহ কী সুন্দর রে বন্দিশটা, তোর জন্য এটাকে বাংলায় লিখে দিই বলে একদম নতুনভাবে অ্যারেঞ্জ করে দিল। এমনও সঘন বরষায় তুমি কেন এলে না, না এলে না, এমনও। তারপর বলতাম, এগুলো তো করে দিলে হয়তো আপনারা অনেকেই শুনেছেন। এমন সঘন গগন মগন ঘন বরষায় মন তরসায়, দাদুরি আকুলে গায়ে যে ময়ূর পাখম মেরেছে, দাদুরি আকুলে সুরতে বাকুলে দেখা তবু কেন দিলে না, দিলে না, দিলে না, দিলে না, এমনও সঘন বরষায় তুমি কেন এলে না। এই হচ্ছে সলিল চৌধুরী। বেথোভেনের 6th সিম্ফনি শুনছিলাম এই অনুষ্ঠানে। Pastoral। হ্যাঁ, এবং অদ্ভুত ব্যাপার। এবং সেখানে হঠাৎ করে একটা গান, আমরা সবাই জানি যে ওই যে সবুজ বন বিথিকা, মাধুরী চট্টোপাধ্যায় অনেক পরে রেকর্ড করেছিলেন, তার মধ্যে সিম্ফনি 6 না, শ্রীরাধা দুলাইন গাইতে। কিন্তু একটা মজার জায়গায় দেখবেন মিউজিকটাই এই যে মিউজিকের পার্টটা একটা ওখান থেকে আসছে, কিন্তু ওইটা যে একটা বিশাল কম্পোজিশন থেকে মাঝখানে তুলে নিয়ে এসেছেন, সেইটা কিন্তু মানে যারা ওটা না শুনবেন তারা বুঝতে পারবেন না। কিন্তু গানটা শ্রীরাধা দুলাইন একটু হোক না। ওই যে সবুজ বন বিথিকা, দূর দিগন্তের সীমানায়, ছোট নদী তীরে ওই বাঁকে মোর প্রিয় কোথায় থাকে। ওই যে সবুজ বন বিথিকা, দূর দিগন্তের সীমানায়, ছোট নদী তীরে ওই বাঁকে মোর প্রিয় কোথায় থাকে। নীল পাহাড় নিত্য তার অঙ্গনে বিছায় ছায়া, রঙ্গনের ফুল কিছুটা প্রাঙ্গণে ছড়ায় মায়া। নীল পাহাড় নিত্য তার অঙ্গনে বিছায় ছায়া, রঙ্গনে ফুল কিছুটা প্রাঙ্গণে ছড়ায় মায়া। ভোরবেলায় তার ঘুমঝি ভাঙায় মল্লিকা, ছোট পাখিতে চন্দনা, মৃদু গাহে তার বন্দনা। ওই যে কাশের বন তার থাকে,
মরুভূমি হয়ে থায় থাকে ওই যে সবুজ বনবিথিকা, দূর দিগন্তের সীমানায় ছোট নদীটির কই বাঁকে মোর প্রিয় কোথায় থাকে। কথা সুরের মেলবন্ধনটা বলুন তো। অসাধারণ। অসাধারণ একটা গান। আচ্ছা, এই গানটা শুনতে শুনতে আমার একটা কথা মনে হলো, আমার মনে হয় সলিল চৌধুরীর সুরে গান গাওয়াটা খুব শক্ত। অসম্ভব শক্ত। অসম্ভব শক্ত তো বটেই, এবং ধরুন সলিল চৌধুরীর যে বিষয়টা নিয়ে আমরা খুব অর্থাৎ যদি শুরুর জায়গাটা যদি দেখি যে মানুষের জন্য গান, হ্যাঁ, যে এই যে তার যে বিভিন্ন যে মানুষের নানান অসুবিধা দেখে যে বিভিন্ন গান তৈরি হয়েছে, ধরুন বিচারপতি তোমার বিচার বলুন, বা ঢেউ উঠছে কারাট উঠছে বলুন, যে গানগুলো কালোজয়ী সমস্ত গান, সেই সময় যে গান তিনি তৈরি করেছেন, পরবর্তীকালে তিনি একটি বক্তৃতাতে বলেছেন যে গণসঙ্গীত সৃষ্টি করতে হলে তাকে কিন্তু সঙ্গীতকার হতেই হবে। সলিল চৌধুরীর গানকে বুঝতে গেলে 3টে ভাগে ভাগ করতে হবে। একটা হচ্ছে প্রি মার্কসিস্ট পিরিয়ড, তারপরে যে অ্যাকসেপ্টেন্স অফ ডায়ালেকটিক্স, দ্বন্দ্ববাদ যখন তিনি অ্যাকসেপ্ট করলেন পড়ে জেনে, এবং তারপরে তো হচ্ছে গণ আন্দোলনের মধ্যে গানগুলো ওভাবে এলো, পরবর্তীকালে বাণিজ্যিক জীবনে প্রবেশ করা। এই 3টে ফেজে ভাগ করলে পরে খুব মজার একটা ব্যাপার আছে। সেটা হচ্ছে প্রথম জীবনে যখন উনি গানে সুর করতেন, সে গান আমরা শুনেছি, রেকর্ড করাও আছে, সেটা ঠিক যেন রবীন্দ্রনাথের গানের সুরের মতো। রবীন্দ্রনাথের প্রতি তার ছেলে বয়স থেকে আকর্ষণ ছিল, এমনকি রবীন্দ্রনাথ প্রয়াণের পরে তার পিতামাতা বেঁচে থাকা সত্ত্বেও তিনি অসহজ পালন করেছিলেন, আর গানের মধ্যে সেটা এসে পড়ছিল। এবং পঙ্কজ মল্লিকের তখন খুব প্রভাব, পঙ্কজ মল্লিকের সুরটা একটু এসে পড়ছিল। আর নিজে তার গ্রন্থে একটা কথা বলে গেছেন, বাবা ছিলেন চা বাগানের ডাক্তার, সেখানকার যে ট্রাইবাল মিউজিক এবং ওখানকার ঝিঝি পোকার ডাক থেকে আরম্ভ করে যেগুলো ওখানে পাওয়া যেত, সেই সাউন্ডগুলো মিলে তার মনের মধ্যে একটা সিম্ফনির একটা গঠন তৈরি হয়েছিল। আমার একটা কথা মনে হয় না গান গাইতে গিয়ে, যে সাধারণত যে পথটা আমরা হয়তো একটু অ্যান্টিসিপেট করে থাকি, কোনো একটা গান গাইতে শুরু করলাম তো বলে হ্যাঁ এটা এরপরে এই পথটা আসতে পারে, এই কর্ডটা আসতে পারে। ওনার গান শুনলে কিছু প্রেডিক্ট করা যায় না, আমার যেটা মনে হয় যে কোনটা আসবে আমরা কিন্তু সেটা যেটা ভাবলাম সেটা একদম অন্যরকমভাবে রাস্তায় চলে গেল। আচ্ছা আচ্ছা, সেটার সঙ্গে কোনো মিল নেই, কিন্তু অথচ সাংঘাতিক মিল। কোনো জার্ক না নিয়ে কত রকম কর্ডকে, উনি কত রকম কর্ডের প্রোগ্রেশনকে যে একটা গানের মধ্যে আনা যেতে পারে, মেজর মাইনার ক্রোম্যাটিক সব মিশিয়ে, মানে ওটা আশ্চর্য একটা নতুন দিগন্ত খুলেছেন। এক্স্যাক্টলি। কেন কিছু কথা বলো না, ওইটা আমরা একটু শুনি, পুরো গানটা না শুনলে কিন্তু হবে না, ওটা আমরা পুরো শুনবো। কেন কিছু কথা বলো না, শুধু চোখে চোখে চেয়ে যা কিছু চাওয়ার নীল
চলো না, কেন কিছু কথা বলো না, শুধু চোখে চোখে চেয়ে যা কিছু চাওয়া নীলে সবই চেয়ে কি চলো না, কেন কিছু কথা বলো না। আচ্ছা, আমরা এবার একটু আলোচনায় আসি ওনার ছবিতে মিউজিক ডিরেক্টর হিসেবে অবদান। উনি বোধহয় বাংলা ছবি পরিবর্তন বলে একটা ছবি দিয়ে প্রথম মিউজিক ডিরেকশন শুরু করেছিলেন বাংলা ছবিতে। তারপরে হিন্দিতে বোধহয় করেন দো বিঘা জমিন 1953 সাল বোধহয়। সেই দো বিঘা জমিন কিন্তু ওনার নিজের গল্পর থেকে হওয়া বিমল রায়ের ডিরেকশনের ছবি, এবং সেটা কিন্তু পুরস্কার পেয়েছিল এবং কান ফিল্ম ফেস্টিভ্যালে আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছিল। এই সলিলদার কাছ থেকে আমরা পরবর্তী যুগে আর কোনো ওই রকম ফিল্মের গল্প পাইনি, কিন্তু পেলে হয়তো আরও লাভবান হতাম। সেটা রহস্যই থেকে যাবে কেন উনি লেখেননি। যাই হোক, তার পরবর্তীকালে উনি বহু বোধহয় 75টা হিন্দি ছবিতে, 40টা বাংলা ছবিতে, মালায়ালাম ছবিতে বোধহয় গোটা 27 ছবিতে, তারপর তো গুজরাটি, অসমিয়া, প্রচুর তামিল, প্রচুর ছবিতে মিউজিক ডিরেকশন দিয়েছেন। এবং প্রত্যেকটা ছবিতে যে মিউজিক ডিরেকশনটা দিয়েছেন তার মধ্যে কিছু ছবির জগতে কোনো নতুনত্ব এসছে বলে মনে হয়? সাংঘাতিকভাবে এসছে। যেমন আজারে পরদেশি, এই গানের মধ্যে অর্কেস্ট্রেশন যেমন ঢুকছে শ্রীরাধা, যে গানটা একরকমভাবে যাচ্ছে, সিম্ফনিকটা প্রয়োগ যেটা হলো সেটা সাংঘাতিক। মানে কোনো গানটা কিন্তু চলন আলাদা, গানের চলন আলাদা, ইনস্ট্রুমেন্টাল সেকশনটা চলন একদম আলাদা। সেম গান সাথী রে তুজ বিন জিয়া উদাস রে, হ্যাঁ ওটা একটা হন্টিং একটা ইন্টারলুড, তার সঙ্গে কিন্তু মানে মেলোডি পার্ট যেটা একদম ভরপুর মেলোডি কিন্তু একদম। এবং এইটা হচ্ছে যে ওই যে ইন্টারলিউড, আমরা যে ইন্টারলিউডের সঙ্গে যে মেলোডি পার্টের যে রিলেশনটা রয়েছে, এই রিলেশনটা কিন্তু মারাত্মক। আবার অনেক পরবর্তীকালে আপনি দেখুন আনন্দ ছবি, জিন্দেগি कैसे है पहली, সেখানে কণ্ঠকে এক দু লাইন কহে দূর জব দিন ঢল যায়। আমার শ্রীরাধাকে একটা কথা জিজ্ঞেস করতে ইচ্ছে করে, শ্রীরাধার সলিল চৌধুরীর কোন কোন গানগুলো গাইতে খুব ভালো লাগে? প্রচুর গান গাইতে, মানে জানি না সব গান, অনেক গান জানি না, কিন্তু গাইতে খুব ভালো লাগে। যেরকম আজারে পরদেশি গাইতে, मैं तो कब से खड़ी इस पार, ये अखियाँ थक गई पंत निहार, आजा रे मैं तो कब से खड़ी इस पार, ये अखियाँ थक गई पंत निहार, आजा रे परदेसी। আচ্ছা, এই যে যন্ত্রানুষঙ্গটা, এটা তো পরবর্তীকালে, মানে আমি জানি না যে সলিল চৌধুরীর আগে কি অ্যারেঞ্জার ব্যাপারটা ছিল, অ্যারেঞ্জার আলাদা করে ছিল? একজন সুরকার, নিজে গীতিকার, নিজের সমস্ত অর্কেস্ট্রেশনটা তৈরি করছেন, নিজেই অ্যারেঞ্জমেন্টটা হ্যাঁ করছেন। সেইটাই, সেই জায়গাটা বলছেন আপনি যেটা, সেটা তিনিই বোধহয় প্রথম ব্যক্তি, এবং সঙ্গীতের সামগ্রিক যে ব্যাকরণ তাকে নিয়ে সেই জায়গায় উনি আমাদেরকে পৌঁছে দিয়েছেন। একটা আলাদা স্তম্ভ, শিক্ষার, সঙ্গীত শিক্ষার একটা আলাদা দিগন্ত। উনি নিজে তো অনেক ইনস্ট্রুমেন্ট বাজাতে পারতেন, হ্যাঁ, পিয়ানো বাজাতে পারতেন, বাঁশি বাজাতে পারতেন, এসরাজ বাজাতে পারতেন। আমি বাঁশিটা শুনেছি ওই গ্রামে ছেলেদের কাছ থেকে উনি বাঁশি বাজানোটা শিখেছিলেন, এবং একা একা উনি যখন মামার বাড়িতে কোদালিয়াতে এসে রইলেন বাল্য অবস্থায়, তখন সে মামার বাড়ি খুব কঠোর ছিল, গান বাজনা ঢুকতে পারতো না। সেইখানে বসে উনি গান বাঁশি বাজাতেন
এমন তার প্রভাব যে মামারা পর্যন্ত বাড়িতে গ্রামাফোন রেকর্ড সব কিনতে বাধ্য হয়েছিল। উনি একবার সেই গান শুনে নাকি বাঁশিতে সেই সুরটা বাজিয়ে দিতেন। তো একজন সুরকার, ধরুন আমাদের গানের গলার যেমন স্কেল আছে, যন্ত্রেরও কিন্তু কতগুলো জায়গা আছে, সেখানে যন্ত্রটা সব থেকে ভালো বলবে। একজন সুরকার যদি যন্ত্রের সেই জায়গাটা না বোঝেন তাহলে ব্যবহার করতে পারবেন না। এই যে বাঁশির কথা বললেন, আমি জানি না বাঁশি কেন গায়কে একটু দু লাইন হতে পারে? ও বাঁশি হায়, তাই না গানের কথাটা যে শুরু হচ্ছে, গানটা যখন বাঁশি দিয়ে শুরু হচ্ছে, বাঁশির পিচ এবং গলার পিচ আমার কাছে একই রকম একাকার হয়ে গেছে। আমি তখন অনেক, গানটা আরম্ভ হলো কীভাবে এটা একটু ভাবতে হলো আমাকে, যে বাঁশির সঙ্গে এত সুন্দর ব্লেন্ড করেছে বাঁশির পিচ এবং ভয়েস মানে ভোকাল পিচ। তারপর যখন গানটা ইন্টারলুড শুরু হলো তখন যে বাঁশির চলন একেবারে আলাদা, একদম একদম একটা পুরো একটা স্ট্যাকাটো ফর্মের বাজনা, ওয়েস্টার্ন। একটু মুখটা তো বলছি একদম। ও বাঁশি হায়, বাঁশি কেন গায় আমারে কাঁদায়, কি গেছে হারায় স্মরণের বেদনায়, কেন মনে এনে দেয় বাঁশি কেন গায় আমারে কাঁদায়, কি গেছে হারায় স্মরণের বেদনায়, কেন মনে এনে দেয় বাঁশি কেন গায়। অসাধারণ। তারপরে ওই ফার্স্ট পিসটাও ফেরত আসছে সঙ্গে, আবার সঙ্গে সাপোর্ট নিয়ে, অসাধারণ। শুধু শুধু ওই এক দু লাইনে মন ভরছে না, কিন্তু ঠিক না, একটা পুরো গান দরকার। শ্রীরাধা গাক, শ্রীরাধা গান। আরেকটা খুব প্রিয় গান আমার, কি যে করি দূরে যেতে হয় তাই, বাহ, সুরে সুরে কাছে যেতে চাই। এটা পুরোটা শুনি। এবং এই গানটাতে একটা মজা আছে, এই যে সুরে সুরে কাছে যেতে চাই, হ্যাঁ, তারপরে কি যে করি কি যে করি, এই যে কথাটা কি যে করিটা দুরকম দুটো সুরে বলা হচ্ছে, একটা অদ্ভুত একটা মেজাজ, একেবারে তাই। একদম। কি যে করি দূরে যেতে হয় তাই, সুরে সুরে কাছে যেতে চাই, হায় কি যে করি দূরে যেতে হয় তাই, সুরে
অপূর্ব আমার সব কিছু। আমার মাঝে মাঝে কি মনে হয় জানেন তো, যেরকম এরকম এক একটা দু একটা গান আছে যে গানগুলোকে নিয়ে বোধহয় একটা পুরো বই হতে পারে, একটা মিউজিক্যাল অ্যানালিসিস, গানের কথাগুলো কি বাংলা কোনো ফিল্মি সঙ্গীত সাংঘাতিক সমস্ত গান রয়েছে। আপনি ভাবুন, আমি তো মর্জিনা আবদাল্লাতে পরে আসব, তার আগে আপনি লাল পাথর, লাল পাথর, দেখুন দেখুন না মোরে, মোহন, আপনি তার আগে ভাবুন জাগো মোহন প্রীতম, সাংঘাতিক সমস্ত গান রয়েছে। আমরা একটু ছবি থেকে একটা গান আমরা শোনাতেই পারি, একটু সমবেত কণ্ঠকেও সঙ্গে লাগবে আর কি, হ্যাঁ। সেটা বিখ্যাত ও ভাই রে ভাই, আমরা সেটা বাহ করতে পারি, হ্যাঁ। সেটা শোনানো খুব যেতে ভালো, পারে। হ্যাঁ। ও ভাই রে ভাই, হে হে আয় রে আয়, ও ভাই রে ভাই, হে হে আয় রে আয় রে কুরুল করাত নিয়ে পোড়া বরাত নিয়ে জঙ্গলে দঙ্গলে আয় রে আয় রে আয়, কাটি কাঠ কাটি কাঠ কাটি কাঠ কাটি কাঠ, ও আয় রে ভাই, হে হে আয় রে আয় রে কুরুল করাত নিয়ে পোড়া বরাত নিয়ে জঙ্গলে দঙ্গলে আয় রে আয় কাটি কাঠ কাটি কাঠ কাটি কাঠ কাটি কাঠ। জীবন দোলায় দুদিন দোলো না, আশা নিরাশার ছলনায়, জীবন দোলায় দুদিন দোলো না, আশা নিরাশার ছলনায়, কত স্বপন করেছো না ভবন, এখন শিখে দোলো না ভাবনা, ও ভাই রে ভাই, হে হে আয় রে আয়, কুরুল করাত নিয়ে পোড়া বরাত নিয়ে জঙ্গলে দঙ্গলে আয় রে আয়, কাটি কাট কাটি কাট কাটি কাট কাটি কাট। আরে বরাত ফরাত কিছু মানে না, কি হবে কাল তা তো জানি না, বরাত ফরাত কিছু মানে না, কি হবে কাল তা তো জানি না, শুধু দুহাত আছে কুরুল করাত যায় যদিন জরাত কেটে যায় না, ও ভাই রে ভাই, হে হে আয় রে আরে কুরুল করাত নিয়ে পোড়া বরাত নিয়ে জঙ্গলে দঙ্গলে আয় রে আয়, কাটি কাট কাটি কাট কাটি কাট কাটি কাট, ও ভাই রে ভাই, হে হে আয় রে আয়, ও ভাই রে ভাই, হে আয় রে আয়, কুরুল করাত নিয়ে পোড়া বরাত নিয়ে জঙ্গলে দঙ্গলে আয় রে আয়, কাটি কাট কাটি কাট কাটি কাট কাটি কাট, ও ভাই রে ভাই, হে হে আয় রে আয়, কুরুল করাত নিয়ে পোড়া বরাত নিয়ে জঙ্গলে দঙ্গলে আয় রে আয়, কাটি কাট কাটি কাট কাটি কাট কাটি কাট।
হেমন্ত মুখোপাধ্যায়, সলিল চৌধুরী, এই কম্বিনেশনটা একটা বিস্ময়কর কম্বিনেশন। সলিলদা নিজে কি বলতেন? বলতেন, দেখ লতা and Hemantala is my artist, sky is my limit. ঠিকানা আমার চেয়েছো বন্ধু, ঠিকানার সন্ধান আজও পাওনি, দুঃখ যে দিলে করব না অভিমান। ঠিকানা আমার চেয়েছো বন্ধু, ঠিকানার সন্ধান আজও পাওনি, দুঃখ যে দিলে করব না অভিমান। ঠিকানা ঠিকানা না হয় না নিলে বন্ধু, পথে পথে বাস করি, কখনো গাছের তলাতে, কখনো বর্ণকুটির গড়ি। ঠিকানা না হয় না নিলে বন্ধু, পথে পথে বাস করি, কখনো গাছের তলাতে, কখনো বর্ণকুটির গড়ি। আমি যাযাবর কুড়াই পথের নড়ি, হাজার জনতা যেখানে সেখানে আমি প্রতিদিন ঘুরি। আমি যাযাবর কুড়াই পথের নড়ি, হাজার জনতা যেখানে সেখানে আমি প্রতিদিন ঘুরি। বন্ধু ঘরের খুঁজে পাই না পথ, বন্ধু ঘরের খুঁজে পাই না পথ, তাই তো পথের নুড়িতে গড়ব মজবুত ইমারত। বন্ধু আজকে আঘাত দিও না তোমাদের দেওয়া ক্ষতে, আমার ঠিকানা খোঁজ করো শুধু সূর্যোদয়ের পথে। ইন্দোনেশিয়া, যুগোস্লাভিয়া, রুশ ও চীনের কাছে আমার ঠিকানা বহুকাল ধরে যেন গচ্ছিত আছে। আমাকে কি তুমি খুঁজেছ কখনো সমস্ত দেশ জুড়ে? তবুও পাওনি, তাহলে ফিরেছ ভুল পথে ঘুরে ঘুরে। আমার হদিশ জীবনের পথে মন্বন্তর থেকে ঘুরে গিয়েছে যে কিছু দূর গিয়ে মুক্তির পথে বেঁকে। কুয়াশা সাবধান এই সূর্যোদয়ের ভোরে, পথারিও না আলোর আশায় তুমি
তুমি একা ভুল করে বন্ধু, কুয়াশা সাবধান এই সূর্যোদয়ের ভোরে। পথারিও না আলোর আশায় তুমি একা ভুল করে বন্ধু, আজকে জানি অস্থির রক্ত নদীর জল, নিড়ে পাখি আর সমুদ্র চঞ্চল। বন্ধু সময় হয়েছে এখনো ঠিকানা অবজ্ঞাত, বন্ধু সময় হয়েছে এখনো ঠিকানা অবজ্ঞাত। বন্ধু তোমার ভুল হয় কেন এত, কেন এত? আর কতদিন দু চক্ষু কচলাবে, আর কতদিন দু চক্ষু কচলাবে। জালিয়ানওয়ালায় যে পথের শুরু সে পথে আমাকে পাবে, জালিয়ানওয়ালায় যে পথের শুরু সে পথে আমাকে পাবে। জালালাবাদের পথ ধরে ভাই ধর্মতলার পরে দেখবে ঠিকানা লেখা প্রত্যেক ঘরে, ক্ষুব্ধ এ দেশে রক্তের অক্ষরে। জালালাবাদের পথ ধরে ভাই ধর্মতলার পরে দেখবে ঠিকানা লেখা প্রত্যেক ঘরে, ক্ষুব্ধ এ দেশে রক্তের অক্ষরে, রক্তের অক্ষরে। বন্ধু আজকে বিদায়, বন্ধু আজকে বিদায়। দেখেছ উঠলো যে হাওয়া ঝোড়ো, ঠিকানা রইল এবার মুক্ত স্বদেশে দেখা করো। বন্ধু আজকে বিদায়, বন্ধু আজকে বিদায়, বন্ধু আজকে বিদায়, বন্ধু আজকে